একদম অন্যরকম একটা সেটআপের মধ্যে আজকে চলে এসেছি। আর সঙ্গে এনেছি Redmi 12 5G। এটা কিন্তু রেডমির নোট সিরিজ নয়, রেডমির নাম্বার সিরিজ। একদম এন্ট্রি লেভেলের একটা 5G স্মার্টফোন। এর 6GB 128GB ভ্যারিয়েন্ট যেটা আমার কাছে রয়েছে, এর দাম পড়েছে 13,499 টাকা। 4GB ভ্যারিয়েন্টের দাম কিন্তু আরও কিছুটা কম, 11,999 টাকা। সদ্য লঞ্চ হওয়া রেডমির এই হ্যান্ডসেটটা নিয়ে কিন্তু বিরাট চর্চা রয়েছে। এতেই ইন্ডাস্ট্রির প্রথম ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 2 এই চিপসেটটা। তবে আনবক্সিং বলুন বা এর ভালো মন্দ দিক নিয়ে আলোচনা বলুন, সবার আগে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, বলা হচ্ছে এই হ্যান্ডসেটটার মাধ্যমে নাকি শাওমি তার পুরনো নস্টালজিয়াকে আবার উস্কে দিয়েছে। অ্যাকচুয়ালি শাওমি বলতে আমরা কি বুঝি? রেডমি বলুন বা শাওমি বলুন, এখন তারা ফ্ল্যাগশিপ লেভেলের হ্যান্ডসেটও বার করছে এবং তার বেশ কিছু কাজ কিন্তু যথেষ্ট প্রশংসাও পাচ্ছে। কিন্তু শাওমির যে পুরনো সুনাম, সেটা কিন্তু তার ভ্যালু ফর মানি হ্যান্ডসেটগুলোর জন্য। শাওমি বা রেডমি অনেক কম দামে আমাদেরকে অনেক বেটার ভ্যালু প্রোভাইড করতো। এটা কিন্তু 7-8 বছর আগেকার কথা আমি বলছি। কিন্তু বিগত কয়েক বছরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, চিপসেটের দাম বেড়ে যাওয়া বা লেবার চার্জ বেড়ে যাওয়া, অন্যান্য কম্পোনেন্টের দাম বেড়ে যাওয়া, কোভিড সিচুয়েশান, সব কিছু মিলে যেটা হয়েছে, এখন কিন্তু হ্যান্ডসেটের দাম অনেকখানি বেড়ে গিয়েছে। 15-16 হাজার টাকার নিচে একটা ভালো হ্যান্ডসেট পাওয়া কিন্তু খুব কঠিন। সেখানে আমাদের অনেক কম অপশান রয়েছে। আর সেটা যদি 5G হ্যান্ডসেট হয় তাহলে তো আরোই ব্যাপারটা কঠিন হয়ে যায়। তো এই জায়গা থেকেই অনেকে বলছেন যে 15-16 হাজার টাকার নিচে একটা খুব ভালো মানের যদি হ্যান্ডসেট আমরা খুঁজতে যাই, এটা কিন্তু অন্যতম সেরা একটা বিকল্প হতে পারে। আজকের ভিডিওতে আমাদের প্রধানত ফোকাস থাকবে এই জায়গাটাতেই, যে শাওমির যে পুরনো সুনাম, ভ্যালু ফর মানি যে হ্যান্ডসেট প্রোভাইড করার ক্ষেত্রে, তাকে যে গরিবের অ্যাপেল বলা হতো, সেই জায়গাটা শাওমি কতখানি ধরে রাখতে পারলো বা কতখানি ফিরিয়ে আনতে পারলো এই হ্যান্ডসেটটার মাধ্যমে। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে ঢুকে পড়া যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অবশ্যই অল করে দেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাকে। আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে, এটা 6GB 128GB ভ্যারিয়েন্ট। কালার হচ্ছে প্যাস্টেল ব্লু। বক্সের পিছন দিকে এর যাবতীয় কি স্পেসিফিকেশান এবং হাইলাইটেড যে সমস্ত ফিচার রয়েছে সবই উল্লেখ করা রয়েছে। আমরা সেগুলো ইন্ডিভিজুয়ালি আলোচনা না করে আনবক্সিং করতে করতে বা ভিডিওর মধ্যে এক এক করে আলোচনা করে নেব। তাহলে দেখা যাক, এখন আমরা বাক্সটা খুলি। এই হচ্ছে বাক্স। হ্যান্ডসেটটাকে আমরা সরিয়ে রাখছি পাশে। এতে সাধারণ একটা সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে, একটা সেমি ট্রান্সপারেন্ট ফ্রস্টেড একটা ব্যাক কভার দেওয়া হয়েছে, কোয়ালিটি বেশ ভালো। কিছু পেপার ওয়ার্ক রয়েছে, এটা কুইক স্টার্ট গাইড। এখানে একটা 22.5 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা টাইপ A to C চার্জিং কাম ডেটা ট্রান্সফার কেবল দেওয়া রয়েছে। মোটামুটি এই হচ্ছে আমাদের বক্সের সমস্ত কিছু। হ্যান্ডসেটটার চারপাশটা যদি একটু দেখে নেওয়া যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে এখানে সিম ট্রে দেওয়া রয়েছে। সিম ট্রেটা খুললে আমরা পেয়ে যাচ্ছি একটা হাইব্রিড স্লট, অর্থাৎ দুটো সিম বা না হলে একটা সিম আর একটা মেমোরি কার্ড। উপরের দিকে আমরা যেটা পাচ্ছি 3.5mm জ্যাকেট পোর্ট এবং রেডমির যে সিগনেচার আইআর ব্লাস্টার, সেই আইআর ব্লাস্টার। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ভলিউম আপ ডাউন কি এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পিছন দিকে আমরা দুটো ক্যামেরা দেখতে পাচ্ছি। এখনকার যে ক্যামেরা মডিউলের স্টাইল সার্কুলার শেপের, এবং এক্ষেত্রে এর চারপাশে একটা মেটালের ফ্রেম ব্যবহার করা রয়েছে, যেটা কিন্তু এর যে প্রিমিয়ামনেস সেটাকে অনেকটা এনহ্যান্স করে দিয়েছে। রেডমি 12 একটা 4G ভ্যারিয়েন্ট রয়েছে, তাতে অবশ্য 3খানা ক্যামেরা রয়েছে রেয়ার সাইডে। এখানে 3টের বদলে 2টো ক্যামেরা ব্যবহার করা হয়েছে
3 নম্বর ক্যামেরাটার জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে ফ্ল্যাশটাকে বসিয়ে দেওয়া রয়েছে। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মাইকের পোর্ট, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আর একটা ভালো ব্যাপার যেটা এখানে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া রয়েছে। সামনে পিছনে দুদিকেই গ্লাস ব্যবহার করা রয়েছে এবং খুব সুন্দর রঙটা দেখতে। এই যে প্যাস্টেল ব্লু কালারটা, এটা কিন্তু আপনার হাতে থাকলে আপনি যদি ব্যাক কেস ব্যবহার না করেন তাহলে কিন্তু চোখে পড়বে। তবে বেটার হবে কি ব্যাক কেস ব্যবহার করা। জিনিসটা যেহেতু গ্লাস, হাত ফসকে পড়ে গেলে কিন্তু ড্যামেজ হওয়ার চান্স কিন্তু প্রবল। এবং এই যে সাইডে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু প্লাস্টিকের, দেখতে একটু মেটালিক ভাব থাকতে পারে, তবে চকচক করলেই সেটা মেটাল হবে এমন কোনো মানে নেই। এর ফর্ম ফ্যাক্টরটা কিন্তু ইউনিক। 6.79 ইঞ্চির একটা ডিসপ্লে, বিরাট বড় সড়ো একটা ডিসপ্লে বলতে পারেন। এর লেন্থ যতটা, তুলনামূলকভাবে কিন্তু এর চওড়াটা অর্থাৎ ব্রেথ সেটা কিন্তু অনেকটাই কম, যার ফলে হ্যান্ডসেটটা দেখতে একটু লম্বা টাইপের। কিন্তু যে কারণে এই হ্যান্ডসেটটাকে ধরলে কিন্তু আনকমফোর্টেবল ফিল হয় না, আপনার হাত ফসকে পড়ে যাবে এরকমটা কিন্তু একেবারেই মনে হয় না। তার অবশ্যই আর একটা কারণ হচ্ছে এর যে সাইড প্যানেলটা, আপনারা দেখতে পাবেন ফ্রেমটাকে অনেকখানি বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণত হয় কি, ফ্রেমটা কম থাকে এবং আমাদের যে রেয়ার সাইডটা সেটা বড় করা থাকে। সেক্ষেত্রে হয় কি, বক্সি ফিলটা অনেকটা বেশি আমাদের হাতে অনুভব হয়। এক্ষেত্রে কিন্তু সেইটা একবারেই অনুভব হচ্ছে না, হাতে থাকলে বেশ একটা কমফোর্টেবল ফিল হচ্ছে। এতে 90 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু আরও একটা ভালো ব্যাপার। অর্থাৎ এক্ষেত্রে ব্যাটারি কনজামশানটা অনেকটাই কম হবে। যেটা দেখা যাচ্ছে আমরা যতটুকু ইউজ করেছি তাতে করে এটা কিন্তু 1 থেকে 1.5 দিন হেসে খেলে আপনাকে ব্যাকআপ দিয়ে দেবে। এটা আইপিএস ডিসপ্লে হলেও এর ক্ল্যারিটি কিন্তু যথেষ্ট ভালো। এতে অনেকগুলো কিন্তু প্রি ইনস্টলড অ্যাপ দেওয়া রয়েছে। দেখা যাক এগুলো আনইনস্টল করা যায় কি না। হ্যাঁ, এটা তো আনইনস্টল হয়ে যাবে মনে হচ্ছে। এটা দেখা যাক, বেশিরভাগই কিন্তু আনইনস্টল হয়ে যাবে বলেই মনে হচ্ছে। Redmi 12 5G'র ক্যামেরা সম্পর্কে যেটা বলার, এর যে পিকচার স্যাম্পেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখেই পরিষ্কার যে এর 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা সেটা কিন্তু ডে লাইট এবং ন্যাচারাল লাইটে কিন্তু যথেষ্ট ভালো ইমেজ ক্যাপচার করে। এই বাজেটে অন্তত এই জায়গা নিয়ে অভিযোগের কিছু ব্যাপার নেই। দেখছি ডায়নামিক রেঞ্জ সুন্দর মেনটেন করেছে, বেশ ভালোই কালারগুলোকে মেনটেন করতে পারছে, খুব একটা বুস্টেড কালার প্রোভাইড করছে বলবো না। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক। এর ফ্রন্ট এবং ব্যাক এর দুটো ক্যামেরা দিয়েই এই ফোনটা 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারে। এই বাজেটের ক্যামেরাগুলোর মধ্যে ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় হালকা জিটার বা একটা থমকে থমকে ফ্রেমগুলো এগুলোর ব্যাপার থাকে, সেটাও কিছুটা এই হ্যান্ডসেটটার ক্ষেত্রে নজরে পড়েছে আমার। তবে সেটা মেজর কোনো ইস্যু নয়, স্টেবিলাইজেশন মোটামুটি ঠিকঠাক। তবে ক্যামেরাটার ক্ষেত্রে যে জায়গায় খামতি রয়েছে, যেটা আপগ্রেডের মাধ্যমে অবশ্যই ফিক্স করা সম্ভব, সেটা হচ্ছে এর নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে। যখন আর্টিফিশিয়াল লাইটে আমরা চলে যাচ্ছি, যখন লাইট একটু কম, ডেফিনেটলি সেখানে নয়েজ বেড়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমেজের যে ব্রাইটনেস সেটাকে এটা একটু বেশি বাড়িয়ে ফেলছে। কিছু কিছু জায়গায় এক্সপোজারের সমস্যা হচ্ছে। আমি যেটা দেখছি ম্যানুয়ালি কিন্তু যদি আমরা এক্সপোজারটাকে একটু কন্ট্রোল করি তাহলে কিন্তু অনেক শার্প ইমেজ প্রোভাইড করতে পারে রাত্রে কম আলোতেও। তবে আর্টিফিশিয়াল লাইট দিয়েও কিন্তু রিয়ার সাইডের যে প্রাইমারি সেন্সার রয়েছে সেই প্রাইমারি সেন্সার কিন্তু যথেষ্ট ভালো ইমেজ ক্যাপচার করছে। দেখুন বেশ ন্যাচারাল কালার ক্যাপচার করেছে, ডিটেল বেশ মেনটেন রয়েছে। এই দামে আর এর চেয়ে বেশি কি এক্সপেক্ট করা যায়। নেক্সট যদি এই প্রসেসরের আলোচনায় যাওয়া যায়, 4 ন্যানোমিটারের প্রসেসর হওয়ার কারণে পারফরমেন্স কিন্তু সেই লেভেলের হচ্ছে। আমরা এতে যতখানি গেমিং টেস্ট করেছি, আমি খুব একটা ভালো বিজিএমআই খেলি না, কিন্তু যতটুকু লক্ষ্য করেছি এতে কিন্তু সেরকম বা ফ্রেম ড্রপ বা ল্যাগিং, জিটার ইত্যাদি কিছুই চোখে পড়েনি। অন্তত 8 ঘন্টা খেলার পর সেরকম কিছুই আমি দেখতে পাইনি। আমি যেটা করি আপনাদেরকেও দেখাই, সেটা হচ্ছে আমি অ্যাসফল্ট 9টা খেলি।
এখানেও অ্যাসফল্ট 9 খেলে কিন্তু কোনো রকম ফ্রিজিং ফ্রেম ড্রপ কিছুই লক্ষ্য করিনি। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা এই অন্যান্য ভিডিওতে আমি বলেছি, যখন এই গেমিং ভিডিও স্যাম্পেলগুলো আপনাদের কাছে রাখি, আমরা তো স্ক্রিন ক্যাপচার করি, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং করি। স্ক্রিন রেকর্ডিংয়ের যে সফটওয়্যারটা, সেটা যখন রান করে তখন দেখা যায় যে কিছু কিছু আটকে আটকে চলা বা জিটার এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন, অথচ আমরা বলছি এটা স্মুথ পারফর্ম করছে। অ্যাকচুয়ালি সেটা ওই সফটওয়্যারটার কারণে হয়। এই ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এই সফটওয়্যারটা চলা সত্ত্বেও কিন্তু কোনো রকম ল্যাগ, জিটার, ফ্রিজিং কিচ্ছু লক্ষ্য করিনি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এর কিন্তু প্রসেসরের পারফরমেন্সে আমি যথেষ্ট খুশি। অন্তত আমি যে কদিন ব্যবহার করছি তাতে করে দেখতে পাচ্ছি যে প্রসেসর কিন্তু এখনও পর্যন্ত আমাকে সেরকম কোনো সমস্যা দেয়নি। হ্যান্ডসেটটা বেশ কয়েকবার আমি AnTuTu বেঞ্চমার্ক রান করেছি, তার যে আউটপুট বা রেজাল্ট সেটা আপনাদের সামনে স্ক্রিনে রাখছি। আপনি দেখবেন দুরকম রেজাল্ট এসেছে। ব্যাপারটা হচ্ছে, আমি যখন স্ক্রিন রেকর্ড অন করে বেঞ্চমার্কটা টেস্ট করেছি তখন 3 লাখের কিছু বেশি হয়েছে, আর নর্মাল অবস্থাতে এটা 4,30,000 বা 4 লাখের ওপরে প্রত্যেকবার রেজাল্ট দিয়ে গেছে, অর্থাৎ যেটা কিন্তু যথেষ্ট ভালো বলা যায়। আর হ্যান্ডসেটটার হিটিং চেক করতে গিয়ে আমি যেটা বুঝেছি, 8 ঘন্টা 1 ঘন্টা আপনি যদি হেভি গেমিং করেন তাহলেও কিন্তু খুব একটা হিট হয়ে যায় না এর প্রসেসর, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো ব্যাপার। এই সেগমেন্টে যারা হ্যান্ডসেট কেনেন, অনেক ক্ষেত্রেই তারা থাকে কি স্কুল বা কলেজের পড়ুয়ারা, যাদের একটা প্রায়োরিটি থাকে গেমিং, বাজেট সেন্ট্রিক ফোনে গেমিং, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো জায়গা হবে। কারণ এটা গেমিংয়ের ক্ষেত্রে 8 ঘন্টা 1.5 ঘন্টা গেমিংয়ের পরেও কিন্তু এর পারফরমেন্স ড্রপ করে না। যেহেতু এটা ওভারহিট হয়ে যাচ্ছে না, সেই কারণেই এর পারফরমেন্সটা কিন্তু মেনটেন থাকে। এখন ভালো ব্যাপার যেটা, রেডমি কিন্তু এতে UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে। বাজেট সেন্ট্রিক ফোন হিসেবে eMMC স্টোরেজের দিকে কিন্তু যায়নি, যেটার কারণে কিন্তু এর পারফরমেন্সটা অনেক বেটার পাচ্ছি আমরা। সেই সঙ্গে এতে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, এবং এর যে ইন্টারনাল স্টোরেজ, এতে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মেমোরি কার্ডও লাগানো যাবে, এবং মেমোরিটাকে আমরা কিন্তু 1 TB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবো। এতে IP53 রেটিং রয়েছে, অর্থাৎ ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। একটু আধটু বৃষ্টির ছিটে পড়ে গেলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঝেড়ে পুচে রেখে দিলেই হবে, খারাপ হয়ে যাওয়ার ভয় নেই। স্পেশাল কিছু ফিচারের কথা বলতে গেলে বলতে হয় যে এতে Wi-Fi 5 দেওয়া হয়েছে, ব্লুটুথ 5 এর সাপোর্ট দেওয়া রয়েছে, ওয়াইড বাইন্ড L1 এর সাপোর্ট রয়েছে। এছাড়াও সেন্সার হিসেবে লাইট বা অ্যাম্বিয়েন্ট সেন্সার দেওয়া হয়েছে, অ্যাক্সেলেরোমিটার দেওয়া হয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, কিছু ব্লটওয়্যার দেওয়া হয়েছে, তবে সব কটাকেই কিন্তু আনইনস্টল করে ফেলা যাবে। যদি কিছু ডাউন সাইডের কথা বলেন, আমি বলবো এটা এর সফটওয়্যার। এতে MIUI 14 দেওয়া হয়েছে, যেটা অ্যান্ড্রয়েড 13-এর উপর বেস করে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে MIUI কিন্তু আগের মতো আর নেই। এখন ফাইনাল ভার্ডিক্টের দিকে যদি যাই, কেউ যদি আমায় জিজ্ঞেস করেন যে এর যে দাম সেটাকে বিবেচনা করে এর কোন কোন জিনিসগুলো আমি বলবো আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে 1 নম্বরই 90 হার্টসের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এটা অবশ্যই আমি বলবো প্রশংসার দাবি রাখে। এই বাজেটে ব্যাক সাইডে গোরিল গ্লাসের প্রোটেকশন দেওয়া রয়েছে, এটা অবশ্যই একটা ভালো জায়গা। পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া রয়েছে, এটা অবশ্যই এর একটা প্লাস পয়েন্ট। এবং আর একটা ব্যাপার অবশ্যই এর চিপসেট বা প্রসেসর, তার পারফরমেন্স। এখন যদি যে কথাটা একদম ভিডিওর শুরুতে বলছিলাম, যে এই হ্যান্ডসেটটার মাধ্যমে শাওমি তার যে নস্টালজিয়া, পুরনো দিনের যে স্মৃতি, যেটা আমরা শাওমির থেকে এক্সপেক্ট করি, যে কম দামে ভ্যালু ফর মানি হ্যান্ডসেট, আমার অন্তত এক্সপেকটেশানকে পুরো করেছে। আমি এতে এখনও পর্যন্ত অ্যাজ সাচ কিছু প্রবলেম দেখতে পাইনি, অন্তত এর বাজেটের বিচারে। যারা 15-16 হাজার টাকার নিচে এমন কোনো একটা প্যাকেজ হ্যান্ডসেট চাইছেন, যেটা একদিকে আপনাকে গেমিংয়ের ক্ষেত্রে কোনো রকম অসুবিধে করবে না, একটানা 1-1.5 ঘন্টা আপনি নিশ্চিন্তে গেমিং করতে পারবেন, যেটা মোটামুটি একটা আপনাকে ক্যামেরা আউটপুট দেবে, এবং অবশ্যই সেটা দেখতে সুন্দর হবে এবং তার বিল্ড কোয়ালিটিও বেশ ভালো হবে, সেদিক থেকে কিন্তু আপনি এই 5G হ্যান্ডসেটটা কিন্তু একদম নিশ্চিন্তে নিতে পারেন। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবেন, যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর এন্ড স্ক্রিনে আমাদের অন্য দুটো ভিডিও দেওয়া রইল, আগে দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন।